হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেল। তো ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের সিএসএস এর আলোচনার প্রথম পর্বে আপনাকে স্বাগতম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে থেকে শুরু করছি সিএসএস এর প্রথম পর্ব। তো আপনি যদি এর পূর্বের আমাদের HTML এর ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন অ্যান্ড দেন সিএসএস শুরু করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তো চলুন শুরু করি। তো আজকে মূলত কাজের দ্রুততার জন্য আমি খুব সিম্পল একটা CSS নামে একটা ফোল্ডার করছি এবং হচ্ছে একটা ফাইল index.html নামে একটা ফাইল করে রেখেছি আপনাদের জন্য, যেন তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি। এগুলো খুবই বেসিক। ফোল্ডার করে কীভাবে html ফাইলে আপনি সেভ করবেন HTML ফাইলটি, সেগুলো আমি পূর্বে অনেকবার দেখিয়েছি, বহুবার দেখিয়েছি। তাই চাচ্ছিলাম না যে CSS এর আলোচনায় আবার নতুন করে আমাকে HTML এর বেসিক স্ট্রাকচার বা অন্য কিছু দেখাতে হোক। যদি আপনার এগুলো সম্পর্কে একটুকু ধারণা না থাকে তাহলে অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখে আসবেন যে কীভাবে ওখানে একটা HTML ফাইল সেভ করতে হয়, কীভাবে রান করতে হয়, সব কিছু ডিটেলসে দেখানো হয়েছে। এবং ধারাবাহিকভাবে সবগুলোর ভিডিও দেখার চেষ্টা করবেন, কেননা সবগুলো ভিডিও না দেখলে আসলে CSSটা বুঝবেন না। আর CSS যদি না বুঝেন তাহলে আপনার HTML বুঝে কোনো লাভ নেই, আর HTML না বুঝলে আপনার CSS না বুঝলে কিন্তু কোনো কিছুই হবে না। মানে একটা আরেকটার সাথে পারস্পরিক সম্পর্ক আছে। ওকে, কোনোটা ছাড়া কোনোটা একাই ওয়েব ডিজাইন সম্ভব নয়। তো এই জন্য CSS এবং HTML দুটোই আপনাকে ভালোভাবে জানতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি এই ফাইলটিকে আমার সাবলাইন টেক্সটে ওপেন করে নিচ্ছি। সাবলাইন টেক্সট ওপেন করার পর ফাইলটিকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখুন, আমি যে ফাইলটিতে কাজ করছিলাম এটা অটোমেটিকলি এখানে ওপেন হয়ে আছে। যদি আপনাদের এরকম না থাকে তাহলে তাহলে আপনি সাবলাইন টেক্সট ওপেন করার পর এই ফাইলটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবলাইন টেক্সটের উপরে ছেড়ে দিতে পারেন। ওকে, তো লক্ষ্য করুন আমি এখানে বেসিক একটা HTML কোড লিখেছি, বেসিক স্ট্রাকচার দিয়ে জাস্ট হেডিং ট্যাগ দিছি এবং একটা পি ট্যাগ দিছি। তো আজকে আলোচনা করব মূলত CSS কি, এটা আমরা সবাই জানি, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা আবার নতুন করে বলার কোনো কিছুই নেই। হ্যাঁ, তো আমরা আজকে জানবো যে CSS কতভাবে ব্যবহার করা যায় এবং ভবিষ্যতে কোনভাবে ব্যবহার করতে হবে বা কোন দুটো কাজে লাগে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ফাইলটিকে আমি রান করে দেখাই মূলত আমাদের আউটপুটটা কি আসছে। নর্মাল সিম্পল দেখছেন, একটা হেডিং ট্যাগ, একটা পি ট্যাগ, এই আর কি। তো এখন যদি মনে হয় ক্যাসকেডিং স্টাইল শিট মূলত একটা ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য আমাদের যে স্টাইলের জন্য কোডগুলো ব্যবহার করা হয় সেটাকে মূলত বলা হচ্ছে CSS কোড। ওকে, HTML এর আগে বলছিলাম যে HTML এর একটা নির্দিষ্ট কার্যক্ষমতা থাকে যেটার বাইরে সে করতে পারে না, অন্য কোনো কাজ করতে পারে না, যার কারণে তার কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাট্রিবিউটগুলোও সীমাবদ্ধ। এই অ্যাট্রিবিউটের সীমাবদ্ধতা দূর করার জন্য মূলত CSS দিয়ে আমাদের আরও অনেক ভালো কিছু ডিজাইন করার জন্য CSS দিয়ে আমাদের ডিজাইন করতে হয়, CSS এর ব্যবহার নিয়ে আসতে হয়। ওকে, তো অ্যাট্রিবিউটের ব্যবহার খুব কম হবে, যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা করব, যেখানে প্রয়োজন হবে না সেখানে আমরা CSS দিয়ে চালিয়ে দেব। ওকে, তো চলুন শুরু করি। ধরুন আপনি এই লেখাটিকে ডিজাইন করতে চাচ্ছেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন, লেখাটির কালার পরিবর্তন করতে চাচ্ছেন। যদি এরকমটা হয় তাহলে আপনি কিভাবে করবেন? ধরুন এখানে এখন এর ব্যাকগ্রাউন্ড আছে সাদা, হোয়াইট, এবং এর ফিল কালার আছে ব্ল্যাক। যদি আপনি এটা পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন? তো আপনাকে মূলত আমি কিন্তু ধীরে ধীরে আলোচনার মাধ্যমে CSS এর 3 প্রকার CSS আছে, ইনলাইন CSS, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS, সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করব, ভালোভাবে খেয়াল করবেন। তো ইনলাইন CSS এর জন্য সর্বপ্রথম আপনাকে ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হবে অ্যান্ড দেন এখানে ভ্যালু দিতে হবে আপনার, যেহেতু আপনি লেখাটির কালার দিতে যাচ্ছেন সেহেতু আপনার কালার দিয়ে তারপরে আপনাকে এখানে কালার চুজ করে দিতে হবে যে হোয়াইট অ্যান্ড এখানে সেমিকোলন দিয়ে শেষ হবে। দেন আপনার ব্যাকগ্রাউন্ড BACKGROUND, আপনারা একটু টাইপ করে লেখার চেষ্টা করবেন। প্রথমের দিকে আপনি যদি টাইপ করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমি জানি দেখে আমার এটা খুব ইজি মনে হচ্ছে আর আমি এখান থেকে করে নিচ্ছি। হ্যাঁ, বি লিখতেই ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আপনারা টোটালি বানানটাকে একটু লেখার চেষ্টা করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি দিচ্ছি এখানে PLCK ব্ল্যাক। ওকে, এখন যদি আমরা রান করে আসি একটু লক্ষ্য করবেন, দেখুন আমার টোটালি চেঞ্জ হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম আমি ব্ল্যাক এবং এর ফিল কালারটা দিলাম হোয়াইট। তো লক্ষ্য করছেন, নর্মালি অ্যাট্রিবিউট ব্যবহার করলেও আমাদের হতো। অনুরূপভাবে যদি আমার পি ট্যাগের প্রয়োজন হয়, পি ট্যাগকে স্টাইল দেওয়ার প্রয়োজন হয়, যে লেখাগুলো চেঞ্জ করব, লেখাগুলো এখন আমার আছে ব্ল্যাক, এখন যদি এটাকে আমি চেঞ্জ করতে চাই তাহলে
অনুরূপভাবেই আমাকে এখানেও স্টাইল লিখতে হবে। দেন এই ডবল কোটেশনের ভিতরে মূলত আমাদের অ্যাট্রিবিউটগুলো লিখে দিতে হবে। COLOR কালার, কালার মানে হচ্ছে ফিল কালার, আর ব্যাকগ্রাউন্ড ফিল কালার হচ্ছে যে টেক্সটগুলো যেই কালারটা দিতে যাচ্ছেন আর কি। ধরুন আমরা টেক্সটগুলোর কালার দিতে যাচ্ছি ব্লু। ওকে, সেভ করে নিলাম। অ্যান্ড দেন যদি আমি রিলোড দিয়ে নিই তাহলে দেখুন লেখাগুলোর কালার পরিবর্তন করতে পারতেছি। মূলত এভাবে একটা গেল। এখন ধরুন এই লেখাটিকে যদি আমি আবার কপি করি, ধরুন আমার এই লেখাটি বারবার প্রয়োজন হয়েছে, যার কারণে আমাকে বারবার পরিবর্তন করার প্রয়োজন হয়েছে। দেখুন আমি 3বার কপি পেস্ট করলাম এই হেডিং ট্যাগ থেকে পি ট্যাগ পর্যন্ত যা কিছু ছিল এলিমেন্ট সবগুলোই, এবং আমি প্রথম ট্যাগের স্টাইল দিছি। সাপোজ মনে করুন এই স্টাইলগুলো যদি আমার না থাকতো তাহলে কি হতো, মূলত বোঝানোর সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি এবং শুধু প্রথম S1-এ দিছি এবং বাকিগুলোতে দিলাম না। যদি না দেই তাহলে কি হবে, আমাদের মূলত এখানে যেহেতু আমাদের HTML এর কোনো CSS ব্যবহার করা হয়নি, সুতরাং এগুলো নর্মাল সিম্পল থেকে যাবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা এই প্রথম অংশটি CSS দিয়ে পরিবর্তন করছি, যার কারণে এই পরিবর্তনগুলো আসছে। এখন যদি আমাদের অনুরূপভাবে নিচেরগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কি এইভাবে এই ট্যাগটাতেও সেমভাবে এই স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড অনুরূপভাবে কপি করে বা টাইপ করে আপনাকে লিখে দিতে হবে। মানে প্রত্যেকটা ট্যাগকে আপনাকে আলাদা আলাদাভাবে CSS দিতে হবে। ওকে, তো এভাবে আপনার যতগুলো প্রয়োজন হবে সবগুলোতেই কিন্তু আপনাকে সব ট্যাগের ওপেনিং ট্যাগে আপনাকে এই ধরনের CSS যেটা আছে সেই কোডটুকু আপনাকে লিখে দিতে হবে। এর বাইরে আপনি অন্য কোনো ডিজাইনও করতে পারেন, নো প্রবলেম, কিন্তু আপনাকে প্রত্যেকটা লাইনের জন্য এই কাজটুকু করতে হবে। কিন্তু যদি এমন হয়, দেখুন এটাতে দিয়েছি 3 নম্বরটাতে কিন্তু দেয়নি, CSS কোড দেয়নি, যার কারণে এটা পরিবর্তন হয়েছে কিন্তু এটা হয়নি। তো এইভাবে যদি আপনার অনেকগুলো থাকে তাহলে সবগুলো ট্যাগের জন্য আপনাকে দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে হচ্ছে আমি একটা ট্যাগের ভিতরে দেব, সবগুলোর জন্যই কাজ হবে এবং আমাকে প্রত্যেকটা ট্যাগের জন্য টাইপ করার প্রয়োজন হবে না। আমি শুধু জাস্ট এখানে S1 আছে, এখানে S1 আছে এবং এখানে S1 আছে, 3 জায়গা আছে। যদি আমি চাই একটা S1-এ শুধু আমি ট্যাগটা স্টাইলগুলো দিয়ে দিব, সবগুলো যতগুলো S1 আছে সবগুলোতেই পাবে। যদি এমন হয় তাহলে আমাদের কীভাবে করতে হবে, তাহলে সেটা করার জন্য আমাদের হেডিং ট্যাগের ভিতরে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ। অ্যান্ড এর ভিতরে আমাদের মূলত এই কোডগুলো লিখে দিতে হবে। ধরুন আমি কি চাচ্ছি যে S1-এ স্টাইল দিতে যাচ্ছি বা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আপনাকে এখানে লিখতে হবে S1 দেন ডট দেওয়া যাবে না, S1 দিয়ে আপনাদের সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ওপেনিং এবং ক্লোজিং, সেকেন্ড ব্র্যাকেট আমরা ভালোভাবেই চিনি, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং, এর ভিতরে আপনাকে মূলত এই যে কোডগুলো ছিল আমাদের স্টাইলের ভিতরে সেম, সেগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে কপি পেস্ট করলাম। অ্যান্ড দেন এখান থেকে যদি আমি এখন দেখুন S1-এর যে CSS ছিল আমাদের, S1-এর যে CSS ছিল আমি সেগুলো তুলে দিচ্ছি এবং পি ট্যাগকে স্টাইল দেওয়ার জন্য দেখুন এখানে S1 ওপেনিং এবং ক্লোজিং দিয়ে দিছি এবং এর অ্যাট্রিবিউট যা যা প্রয়োজন হয় আমি সব দিয়ে নিলাম। অ্যান্ড দেন এখানে ক্লোজিংয়ের পরে আমার পি ট্যাগের প্রয়োজন, আমি পি ট্যাগে অ্যাট্রিবিউট দেওয়ার জন্য পি ট্যাগ এবং ওপেনিং এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। অ্যান্ড দেন এর যে অ্যাট্রিবিউটটি ছিল সেটিকে আমি কপি করে এই ওপেনিং এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। দেন এখান থেকে সবগুলোর আমি স্টাইলগুলো তুলে দিব, অর্থাৎ আমি ট্যাগে লাইনে যে ট্যাগগুলো স্টাইলগুলো ব্যবহার করছিলাম সেটা তুলে দিচ্ছি। লক্ষ্য করছেন? এখন সেভ দিয়ে নিলাম। অ্যান্ড দেন এখানে এসে যদি আমি রিলোড দিই তাহলে লক্ষ্য করবেন প্রত্যেকটার জন্য আমার CSS অ্যাপ্লাই হয়েছে, অথচ আমার কোনো একটা ট্যাগের ভিতরেও কোনো CSS লেখা নাই। আমি কি করছি, হেডিং ট্যাগের ভিতরে স্টাইল একটা ট্যাগ নিয়ে তার ভিতরে আমি শুধু একবার S1 দিয়েছি এবং তার অ্যাট্রিবিউটগুলো দিয়েছি যা যা প্রয়োজন, সবগুলোই কী হয়েছে S1 যতগুলো ডকুমেন্টের ভিতরে যতগুলো S1 আছে সবগুলোর জন্য এই CSSটা পেয়ে গেছে। অনুরূপভাবে পি ট্যাগের জন্যও যতগুলো আমার পি ট্যাগ ছিল সব জায়গায় আমার এই অ্যাট্রিবিউটটা পেয়ে গেছে বা এই CSSটা পেয়ে গেছে। তো এখন যদি মনে হয় যে আমার সবগুলোর জন্যই ঠিক আছে কিন্তু লাস্ট যে আমার S1টি ছিল এটার আমাকে পরিবর্তন করতে হবে, তাহলে আমি এখানে স্টাইল দিয়ে শুধু একটা লাইনে যেহেতু আমার পরিবর্তন করতে হবে সুতরাং আমি এক লাইনের ভিতরে আলাদাভাবে CSS দিতেই পারি। তো লক্ষ্য করুন এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি ইয়েলো,
ইয়েলো। ওকে, সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি রিলোড করি, লক্ষ্য করবেন আমার এটা পরিবর্তন হয়ে গেছে এবং আমি লেখাটিকে চাচ্ছি যে এর কালার হয়ে যাবে। কালার বলতে কিন্তু টেক্সটের কালার, সরি, কালার বলতে কিন্তু টেক্সটের কালার, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। অ্যান্ড যদি আমি এখন রিলোড করে নিই, লক্ষ্য করুন তাহলে কি হচ্ছে, S1 ট্যাগ দিয়ে যতগুলো আমি হেডিং ট্যাগের ভিতরে দিচ্ছি সবগুলো S1 এর জন্য এই CSSটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু যদি আমার এরকম মনে হয় যে সবগুলো S1 এর মধ্যে আমার একটা বা দুটা S1 বা অন্য কোনো ট্যাগের জন্য আমার এই পরিবর্তন প্রয়োজন, সেটা কি করতে পারি আমরা, সেই লাইনের ভিতরে সরাসরি আমরা CSS দিতে পারি। এই গেল দুই ধরনের CSS। আমি আসতেছি পরবর্তীতে এর নামগুলো বলবো, কোনো সমস্যা নেই। তো এরপরে আচ্ছা বলে দেই, মূলত এখানে বলে দেওয়াই ভালো হবে। তিনটেই একবারে দেখানোর পরে যদি নামগুলো বলি তাহলে হয়তো গুলিয়ে যাবেন। তো লক্ষ্য করুন আমাদের CSS হচ্ছে 3 ধরনের, তার মধ্যে কিন্তু আমি আপনাদের 2 ধরনের দেখিয়ে দিলাম। এই যে আমরা লাইনের মধ্যে CSS করলাম, এটাকে বলা হচ্ছে মূলত ইনলাইন CSS। ওকে, খেয়াল করবেন এটা হচ্ছে ইনলাইন CSS, অর্থাৎ লাইনের ভিতরে এই যে ট্যাগের একটা সিঙ্গেল লাইনকে আমরা যখন কোনো ধরনের ডিজাইন বা স্টাইল করতে চাই, সেটার জন্য যে CSS দিয়ে থাকে লাইনের ভিতরে বা ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে মূলত ইনলাইন CSS। লক্ষ্য করবেন নাম শুনলেই বোঝা যাবে যে ইনলাইন অর্থাৎ লাইনের মধ্যে। ওকে, সিঙ্গেল প্রত্যেকটি লাইনের জন্য। দেন এই যে উপরে আমি হেডিং ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে যেটা দিছি, এটাকে বলা হয় এক্সটার্নাল, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল CSS। অর্থাৎ এখানে একটা ট্যাগ দিয়ে আপনি নামকরণ করে সেগুলো যদি CSS দিয়ে দেন, ওই ট্যাগে যতগুলো ট্যাগ রইবে আপনার বডি ট্যাগের ভিতরে সবগুলো ট্যাগের জন্য ওই CSSটা কাজে লাগবে। সেটা P ট্যাগ হতে পারে, S1 হতে পারে, S2 হতে পারে, B ট্যাগ হতে পারে, I ট্যাগ হতে পারে, অল এভরিথিং, যে কোনো ট্যাগ আপনি এখানে এভাবে ব্যবহার করতে পারেন। ওকে, সবগুলোর জন্য এই CSSটা কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল CSS। এরপরে আমরা দেখব ইন্টারনাল CSS। মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল CSS আমাদের বেশি প্রয়োজন হবে। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে একটা নতুন ফাইল নিতে হবে। আমি ফাইল থেকে নিউ ফাইল নিয়ে নিচ্ছি এবং এই ফাইলটিকে সেভ করব। আমি সেভে যাচ্ছি। আমার প্রজেক্টটি ছিল ডেস্কটপ থেকে CSS নামে একটা ফোল্ডার করছিলাম, সেই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামে যে HTML ফাইলটি ছিল তার পাশেই আমি style.css নামে সেভ করলাম। অনুরূপভাবে যেভাবে index.html দিয়েছিলাম এখানে দেব style.css। ওকে, সেভ এস টাইপের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন লক্ষ্য করুন সেভ হয়ে গেছে। এখন ধরুন যে হচ্ছে আমি কি এখানে ইনলাইন ইন্টারনাল দেখিয়ে দিয়েছি, এখন আমরা করব এক্সটার্নাল। লক্ষ্য করুন আমাদের যে এই যে হেডিং ট্যাগের ভিতরে যতগুলো আমরা স্টাইল দিয়েছি, আমি চাচ্ছি যে এটা দিব না, হেডিংয়ের ভিতরে আমি অন্য কোনো ট্যাগ ব্যবহার করব না, যেটার জন্য আমার এই কোডটা কি হবে, অনেক বড় হবে। লক্ষ্য করুন এখানে দুটো ট্যাগের জন্য আমাকে এই পরিমাণ জায়গা লাগছে। যদি আমাদের অন্য ট্যাগ ব্যবহার করার প্রয়োজন হতো তাহলে কিন্তু এখানে বাড়তে হেডিং ট্যাগ অনেক বড় হয়ে যাবে, পেজটা লোড হতে অনেক সময় লাগবে। কিন্তু যদি আমার এই কোডটুকে আমি অন্য ফাইলের ভিতরে এখানে কপি করে নিয়ে যাই, ওকে আমি দেখিয়ে দিই ভালোভাবে। এই কোডটুকু স্টাইল ট্যাগের ভিতরে যত কিছু আছে সবগুলোকে কপি করে আমি যদি অন্য ফাইলের ভিতরে নিয়ে যাই, যে যত ধরনের স্টাইল আছে সবগুলোই আমি এই ফাইলের ভিতরে রাখবো। আর এই ফাইলটিকে জাস্ট আমি আমার যে ইন্ডেক্স ফাইল, যে হেডিংয়ের অপশন ভিতরে যে আমার HTML ট্যাগের ভিতরে যে এখানে ছিল সেই জায়গায় আমি ওই ফাইলটিকে শুধু লিঙ্ক করে দিব। দেখুন আমার যে CSS কোডগুলো ছিল এখান থেকে, এখানে যে কোডগুলো ছিল CSS-এর, এই কোডগুলোকে আমি কপি করে বা কাট করে আমার style.css নামে যে ফাইলটি নিলাম সেখানে এসে পেস্ট করে দিলাম। জাস্ট কিছু করলাম না, পেস্ট করে দিলাম এবং Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। এখন এখান থেকে তো আমার কোডগুলো চলে গেল খুব স্বাভাবিকভাবে, এটা তো বুঝে যাচ্ছে যেহেতু আমি কাট করে নিছি। তো এটা যেহেতু হেডিং ট্যাগের ভিতরে ছিল, তাহলে হেড ট্যাগের ভিতরে ছিল, তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, এইখানে এই ফাইলটিকে লিঙ্ক আপ করে দিতে হবে। লক্ষ্য করুন আমি আবারও বলছি যে এইখানে যে আমার কোডগুলো ছিল সেগুলোকে কাট করে আমি স্টাইল ট্যাগের ভিতরে, স্টাইল পেজের ভিতরে নিয়ে গেছি। এখন এই পেজটিকে যদি আমি এই পেজের সাথে লিঙ্ক আপ করে দিই, HTML এর সাথে লিঙ্ক আপ করে দিই, তাহলেই তো আমার এই কোডগুলো এই জায়গায় বসে যাচ্ছে ইন্টারনালি। লক্ষ্য করছেন ইন্টারনালি কিন্তু এখানে কোডগুলো বসে যাচ্ছে। লিঙ্ক আপ করে দেব। এখন লিঙ্ক আপ করার জন্য যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে link লিঙ্ক।
ওকে, দেখুন লিঙ্ক লিখতে লিঙ্ক ট্যাগ আসছে, আমি যদি এখন ইন্টার দিয়ে দিই এর সবগুলো অ্যাট্রিবিউট চলে আসে। লিঙ্ক আসছে REL তে হচ্ছে রিলেটেড ইকুয়াল স্টাইল শিট, অর্থাৎ এই যে আমরা স্টাইল পেজটা style.cssটা ব্যবহার করতেছি এটাকে মূলত বলা হচ্ছে স্টাইল শিট, এই জন্য এর রিলেটিভ বেরিয়েছে স্টাইল শিট, রিলেটিভ অ্যাট্রিবিউটের স্টাইল শিট। এগুলো না দিলেও চলবে কিন্তু দিতে হয়, এগুলো দিতে হয়। ওকে, তারপর টাইপ আসছে আমাদের টেক্সট অবলিক CSS, অর্থাৎ এই যে আমাদের ফাইলের যে টাইপটা ছিল সেভ এস টাইপ, আমরা .css দিয়েছিলাম, এটাকে মূলত বলা হচ্ছে টেক্সট অর CSS। ওকে, দেন আসতেছে হার্ফ অর্থাৎ হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কে হচ্ছে আমাদের এই পেজটার নামটি দিয়ে দিতে হবে, কি আছে style.css। আমি যদি এখন style.css দিয়ে আমি এখন যদি সেভ করে নিই তাহলে লক্ষ্য করবেন আমি যদি ব্রাউজারে গিয়ে এখন রিলোড দেই, লক্ষ্য করবেন আমার পেজটির কোনো রকম পরিবর্তন হয়নি। কেন? কারণ হচ্ছে আমার এই লিঙ্কটা সঠিকভাবে এখানে লিঙ্ক আপ হয়েছে, অর্থাৎ style.css পেজটাকে আমি যখন এখানে লিঙ্ক করে দিছি এর ভিতরে যতগুলো স্টাইল ছিল সবগুলোই আমার এই ট্যাগের জন্য পেয়ে গেছে। কিন্তু যদি আমার এখানে এই লিঙ্কটা না থাকতো, সরি আমি এই লিঙ্কটাকে শুধু কেটে নেওয়ার চেষ্টা করছি, সেভ করে নিলাম। এখন যদি এই লিঙ্কটা না থাকতো তাহলে লক্ষ্য করবেন আমি Ctrl+R দিয়ে নিলাম, দেখুন আমার এগুলো পাইনি। কেন পাইনি? কারণ হচ্ছে আমার স্টাইল ট্যাগের ভিতরে যে CSSগুলো ছিল সেগুলো আমার এখানে লিঙ্ক আপ করা হয়নি, যার কারণে পাচ্ছে না। তো এখন যখন আমি লিঙ্ক আপ করে দেব তখন এই স্টাইলগুলো আমার মূলত পেয়ে যাবে, আমি রিলোড দিলে এখানে পাবে। আর এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো হওয়ার কারণ হচ্ছে আমি এটা ইনলাইন CSS যেটা ছিল সেটাই আমি রেখে দিয়েছি। কিন্তু যদি এখান থেকে আমি এটা তুলে দিই তাহলে দেখবেন যে S1 এবং P ট্যাগের জন্য ইন্টারনাল CSS আমি যতগুলো ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করছি সবগুলোর জন্য সেম আসবে, লক্ষ্য করছেন? তো এই দেখালো আমাদের 3 ধরনের CSS, একটা ছিল লাইনের ভিতরে সেটাকে বলতে হচ্ছে ইনলাইন, এবং হেড ট্যাগের ভিতরে যেটা করতাম সেটা হচ্ছে ইন্টারনাল, অ্যান্ড আলাদা ফাইলের ভিতরে যখন আমরা নিচ্ছি আলাদা একটা এই CSS ডকুমেন্টের ভিতরে যখন আমরা CSSটা করতেছি তখন সেটাকে বলবে এক্সটার্নাল। ওকে, তো এক্সটার্নালটাকে কীভাবে লিঙ্ক আপ করতে হয় সেই বিষয়টাও আমি ভালোভাবে দেখালাম, তো আশা করব আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের CSS-এর আলোচনা। এই বেসিক ব্যাপারটি অনেক ভালোভাবে আপনাদের বুঝতে হবে যেন ইন ফিউচারে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর এর পরবর্তীতে যখন আমি ক্লাসগুলো করাবো আমি ধীরে ধীরে কিন্তু প্রো লেভেলের ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, এত বেসিকভাবে দেখাচ্ছি, আসলে আপনাদের জন্য খুব ভালো একটা ব্যাপার যে খুবই বেসিক থেকে শেখাচ্ছি। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, টেনে না দেখে। হ্যাঁ, যেন পরবর্তীতে আমি যখন যে কোনো কথা বলবো বা যে কোনো কমেন্ট দেওয়ার কথা বলবো সেটা যেন খুব ইজিলি বুঝতে পারেন, কারণ ভবিষ্যতে কিন্তু এত ডিটেলসে আলোচনা করার কখনো সুযোগ হবে না। তো খেয়াল করবেন বন্ধুরা, আমি কিন্তু আজকে 3 ধরনের CSS-এর কথা বলছি, ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ইনলাইন CSS অ্যান্ড এক্সটার্নাল CSS। এক্সটার্নাল CSS অবশ্যই আমাদের লাগবে, কেননা যত ধরনের CSS হবে এটা যদি আমরা ইন্টারনাল করি সেক্ষেত্রে হেড ট্যাগ অনেক বড় হয়ে যাচ্ছে, হেড অংশটা, যার কারণে পেজটা লোড হতে আপনার প্রবলেম হতে পারে, যার কারণে আমরা আলাদাভাবে করব। যত ধরনের HTML আছে তা HTML ফাইলের ভিতরে থাকবে, আর যত ধরনের CSS আছে তা CSS ফাইলের ভিতরে থাকবে। আমরা শুধু এই CSS ফাইলটাকে HTML ফাইলে এক লাইনে শুধু লিঙ্ক আপ করে দেবো, বাস আমাদের খেলা খতম। ওকে, আর এখানে HTML দিয়ে ডিজাইন করব। এখন দেখা যাচ্ছে যে যদি আমার এই ট্যাগের ভিতরে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলোর জন্যই সেম পাইছি, কিন্তু আমার মাঝখানেরটার জন্য আলাদা লাগবে। সবগুলোর জন্যই সেম, বাট মাঝখানের একটার জন্য আমাকে আলাদা লাগবে। সেক্ষেত্রে আমরা টুকটাক অর্থাৎ ছোট্টখাট্ট একবার দুইবার ইনলাইন CSS ব্যবহার আমরা করতেই পারি। ওকে, তবে মাথায় রাখতে হবে অবশ্যই আমাদের এক্সটার্নাল CSSটা বেশি ইম্পর্টেন্ট, আর ইনলাইন CSSটা যখন আমাদের প্রয়োজন হবে মূলত একবার দুইবার এরকম, তখন আমরা এটা করব। ওকে, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে দেখে আসবেন। যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমি আবার বলতেছি, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।